বন্ধের চুক্তির পরও টানা দ্বিতীয় দিনে ইরানে হামলা যুক্তরাষ্ট্রের। বাহরাইন, কুয়েতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ইরানের। পাকিস্তানে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরের সশস্ত্র হামলা, নিহত 10, টিটিপি সহযোগী গোষ্ঠীর দায় স্বীকার। ভেনেজুয়েলায় ভূমিকম্পে বাড়ছে মৃত্যু, 3 দিন পরও ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার, এখনও আটকে হাজার হাজার মানুষ। এবং ইতালিতে 3 বাংলাদেশিকে হত্যায় আটক করা যায়নি সন্দেহভাজন শাহাদাতকে, শিউরে ওঠা বর্ণনা বেঁচে থাকা আমিরের। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। ইরানের দক্ষিণে শিরিক বন্দর ও কেশম দ্বীপে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীর আশেপাশে 10টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও হামলার হুমকি দিয়েছেন। এদিকে হামলার জবাবে পাল্টা কুয়েত ও বাহরাইনে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা করেছে আইআরজিসি, যার নিন্দা জানিয়েছে দুদেশই। যুদ্ধবন্ধের চুক্তি স্বাক্ষর ও আলোচনার পরও টানা দ্বিতীয় দিনে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে একটি ট্যাঙ্কারে হামলার কয়েক ঘণ্টা পর এই হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। দক্ষিণ ইরানের শিরিক বন্দরের কাছে তাহারুই গ্রামের আশপাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেশম দ্বীপে হামলার বিষয়টিও নিশ্চিত করেছে। মার্কিন সামরিক বাহিনী সেন্টকম জানায়, ইরানের সামরিক অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা কেন্দ্র, ড্রোন মজুত কেন্দ্র এবং মাইন পাতার সক্ষমতাকে লক্ষ্যবস্তু করে হামলা করেছে। হরমুজ প্রণালীর আশপাশে 10টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি সেন্টকমের। এক বিবৃতিতে সেন্টকম আরও জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগ্রাসনের সরাসরি জবাব এ হামলা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও হামলার হুমকি দিয়েছেন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ভবিষ্যতে ইরানের কোনো অস্তিত্ব থাকবে না। শত্রুর আগ্রাসনকে চূর্ণ বিচূর্ণ করতে পাল্টা জবাব দিয়েছে তেহরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা করেছে তারা। তাদের দাবি, কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনের রাজধানী মানামার পোর্ট সালমানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা। এছাড়াও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে আছে বলেও দাবি আইআরজিসির। বাহরাইন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রাণহানি না হলেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি আবাসিক ভবন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে 17 জুন সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়। শনিবারের নতুন করে হামলা ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পথে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। আগামী 30 দিন হরমুজ প্রণালী নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরাক সফরে গিয়ে তিনি বলেন, সব ধরনের সমস্যা দূর হওয়ার পর হরমুজ প্রণালী আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকে উল্লেখ আছে, হরমুজের দায়িত্ব ইসলামী প্রজাতন্ত্রটির নিজের। যে কোনো হস্তক্ষেপ পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া সমঝোতা অনুযায়ী লেবাননে হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের ইসরায়েলকে চাপ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবন্ধে চুক্তি সই হওয়ার পর ফের লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর প্রধান এই চুক্তিকে চরম অপমানজনক বলে উল্লেখ করে প্রতিরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। চুক্তি, যুদ্ধবিরতির ঘোষণা, কোনো কিছুতেই থামছে না লেবাননে ইসরায়েলের আগ্রাসন। শুক্রবার মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবন্ধের রূপরেখা চুক্তি সই করেছিল লেবানন ও ইসরায়েল। তবে চুক্তির একদিন পার না হতে স্থানীয় সময় শনিবার ফের লেবাননে হামলা চালায় ইসরায়েল। হামলার দায় স্বীকার করে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহকে লক্ষ্য করেই এ হামলা। এতে বেশ কয়েকজন নিহত হওয়ার কথাও জানায় তেল আবিব। এদিকে হিজবুল্লাহর প্রধান এই চুক্তিকে চরম অপমানজনক আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। গোষ্ঠীটির নেতারা মনে করছেন, এই চুক্তির মাধ্যমে লেবানন সরকার ইসরায়েলের দখলদারিত্বকে বৈধতা দিচ্ছে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, অস্ত্র সমর্পণের শর্ত দিয়ে মাঠ ছেড়ে যাবে না তারা। এই চুক্তি অপমান, লজ্জাজনক এবং সার্বভৌমত্বের আত্মসমর্পণ। আমরা পিছু হটব না, লড়াই চালিয়ে যাব। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে একটি ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন। তার মতে, এই চুক্তি
চুক্তি ইসরায়েলকে অনির্দিষ্টকালের জন্য দক্ষিণ লেবাননে অবস্থানের সুযোগ করে দিয়েছে। লেবানন ও ইসরায়েলের এই চুক্তি ইরান আর হিজবুল্লাহর জন্য বড় ধাক্কা। হিজবুল্লাহ ও বাকি সন্ত্রাসী সংগঠনকে নিরস্ত্র না করা পর্যন্ত লেবানন থেকে আমরা সরব না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীও সেনাদের সেখানে দীর্ঘমেয়াদে অবস্থানের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তবে ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির এই চুক্তির কড়া সমালোচনা করে বলেছেন, এর মাধ্যমে হিজবুল্লাহকে নতুন করে টিকে থাকার সুযোগ দেওয়া হয়েছে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের করাচিতে আধা সামরিক বাহিনী রেঞ্জার্সের সদর দপ্তরে সশস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত 10 জন। এতে নিরাপত্তা বাহিনীর 7 জন এবং হামলাকারী 3 জন নিহত হয়েছে। আহত এক হামলাকারীকে আফগানিস্তানের নাগরিক হিসেবে চিহ্নিত করেছে ইসলামাবাদ। ওই এলাকায় বিশেষ নিরাপত্তা ইউনিট মোতায়েন করা হয়েছে। এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপির একটি সহযোগী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। শনিবার সন্ধ্যায় পাকিস্তানের করাচির পূর্বাঞ্চলে গুলিস্তানি জওহর এলাকায় বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে আধা সামরিক বাহিনীর রেঞ্জার্সের সদর দপ্তরের দরজায় আঘাত হানে বেশ কয়েকজন সশস্ত্র ব্যক্তি। এ সময় কোনো বিস্ফোরণ হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি, তবে এর পরপরই সদর দপ্তরে ঢুকে পড়ে তারা। সিন্ধু পুলিশের আইজি জাভেদ আলম জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী রেঞ্জার্সের একটি কম্পাউন্ডে প্রবেশ করে প্রায় 5 জন সশস্ত্র ব্যক্তি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোসামিয়াত চৌরাঙ্গি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী আশপাশের সড়কে অবস্থান নেয়। ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা ইউনিটের কমান্ডো, সন্ত্রাস বিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করা হয়। সেই সঙ্গে সম্পৃক্তদের আটকে বিশেষ অভিযান চালানো হয়। আমরা বাড়িতে বসে চা নাস্তা করছিলাম, এমন সময় বিকট বিস্ফোরণের শব্দ শুনলাম। আমি দেখলাম রেঞ্জার্স সদর দপ্তরের অবস্থা খুব খারাপ। এত তীব্র গোলাগুলি শুরু হয়েছিল যে আমি নিজেই ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর দেখি ভেতরে 2-3টে বিস্ফোরণ হয়েছে এবং তারপর রেঞ্জার্সরাও ঘটনাস্থলে পৌঁছায়। হামলাকারীদের প্রায় সবাই মারা গেছে। পুলিশ জানিয়েছে, হামলায় নিহত হয়েছে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। কয়েকজন আত্মঘাতী হামলাকারীরও মৃত্যু হয়েছে বলে জানিয়েছে তারা। একজন হামলাকারীকে আহত অবস্থায় আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে আফগান নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়। এ ঘটনার পর সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ হামলার তদন্ত এবং কড়া পদক্ষেপ নেয়ার কথা জানান। এদিকে শনিবার রাতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এর বিচ্ছিন্ন সশস্ত্র সংগঠন জামাত উল আহরারের একটি সহযোগী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি, কম্পাউন্ডে হামলায় মোট 9 জন অংশ নিয়েছিল। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1430 জনে। আহত হয়েছেন 3238 জন। এছাড়াও নিখোঁজ রয়েছেন অন্তত 51,000 মানুষ। ভূমিকম্পের পর সংকটপূর্ণ 48 থেকে 72 ঘন্টা সময় প্রায় শেষের পথে। এদিকে জাতিসংঘের অনুমান, ভূমিকম্পের ক্ষতির পরিমাণ 4.7 থেকে 8.7 বিলিয়ন ডলার। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পর ধ্বংসস্তূপ থেকে 9 মাস বয়সী এক শিশু ও তার মাকে জীবিত উদ্ধার করে উদ্ধারকারী দল। এভাবেই একের পর এক আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। শক্তিশালী জোড়া ভূমিকম্পের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ভেনেজুয়েলা। ভূমিকম্পের পর প্রথম 48 থেকে 72 ঘন্টা জীবিতদের উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই সময়ও দ্রুত ফুরিয়ে আসছে। এ অবস্থায় উদ্ধারকারী দল ও স্থানীয়রা মরিয়া হয়ে উঠেছে আটকে পড়াদের উদ্ধারে। প্রশাসনের পক্ষ থেকে ব্যবহার করা হচ্ছে ড্রোন। কর্তৃপক্ষ বলছে, শত শত ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে হাজারো মানুষ আটকা পড়েছেন। মৃত ও আহতদের সংখ্যা প্রতি ঘন্টায় বাড়ছে। জাতিসংঘের অনুমান, অন্তত 51,000 মানুষ নিখোঁজ রয়েছেন। যানজটের কারণে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় শুক্রবার কর্তৃপক্ষ বেশ কিছু এলাকায় প্রবেশ সীমিত করার পদক্ষেপ নেয়। বিশেষ করে লাগুয়াইরার আশপাশের এলাকায় সরকারি অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে না বলে জানায় প্রশাসন। শনিবার জাতিসংঘ অনুমান করেছে, ভূমিকম্পের ক্ষতির পরিমাণ 4.7 থেকে 8.7 বিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলছে, ভূমিকম্পে 67 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে প্রায় 20 লাখ শুধু কারাকাসের বাসিন্দা। ভেনেজুয়েলার সরকার অভিযানের চিত্র তুলে ধরলেও সাধারণ মানুষ বলছে, বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকারি উদ্ধারকারী দল খুব কম পৌঁছেছে। আমরা টানা 4 দিন ধরে সাধ্যমতো কাজ করে যাচ্ছি।
কিন্তু খুব বেশি কিছু করতে পারেনি, কারণ এখানে প্রচুর ধ্বংসাবশেষ জমে আছে। সবকিছু সরাতে তারা ক্রেন দেওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে আর দেয়নি। বুধবার 7.2 ও 7.5 মাত্রা দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। উদ্ধার কাজ চলাকালে শুক্রবার আবারও 4.9 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। রাজধানী কারাকাস এবং কাছাকাছি মার্কারাই শহরে অনুভূত হয় কম্পন। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। দুটি ভয়াবহ ভূমিকম্প মুহূর্তেই ওলটপালট করে দিয়েছে ভেনেজুয়েলাকে। অসংখ্য ভূতল ভবন মাটিতে মিশে যাওয়ায় বেশিরভাগ এলাকায় এখন মৃত্যুপুরী। লাশের গন্ধে ভারী হয়ে উঠেছে চারপাশের বাতাস, আর ধ্বংসস্তূপের নিচ থেকে ভেসে আসছে বেঁচে থাকা মানুষের আর্তনাদ। তাদের জীবিত বের করতে গিয়ে উদ্ধারকারীরা লিখছেন এক একটি জীবনের অলৌকিক সব গল্প। একদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে নিজের ছোট্ট শিশুকে বাঁচানোর চূড়ান্ত লড়াই, অন্যদিকে ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে নিজের সন্তানকে ফিরে পাওয়ার আকুল প্রার্থনা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্প স্তব্ধ করে দিয়েছে পুরো বিশ্বকে, কিন্তু তার চেয়েও বেশি নাড়া দিয়েছে স্বজনদের জন্য মানুষের হাহাকার ও আত্মত্যাগের গল্প। ভয়াবহ ভূমিকম্পে চারিদিকে যখন ভবন ধসে মৃত্যুপুরী বিভিন্ন এলাকা, ভেঙে পড়া ভবনের নিচ থেকে ভেসে আসছে মানুষের বাঁচার আকুতি, তখনও সন্তানকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন মা আন্দ্রেয়া, আর সেই আলিঙ্গনই বাঁচিয়ে দিয়েছে শিশু আলানাকে। তবে শেষ পর্যন্ত বেঁচে ফেরেনি সেই মা। ধ্বংসস্তূপের নিচে মায়ের নিথর দেহ মিললেও অলৌকিকভাবে বেঁচে গেছে ছোট্ট মেয়ে আলানা। আন্দ্রেয়া ভেনেজুয়েলার ফুটবলার হেক্টর বেলোর স্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন মেয়ের পাশে বসে হেক্টর বেলো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্ত্রীর উদ্দেশ্যে এক আবেগঘন চিঠি লিখেছেন। বেলো লিখেছেন, একদিন তিনি মেয়েকে জানাবেন কিভাবে তার মা নিজের জীবন দিয়ে তাকে রক্ষা করেছিল। হতাশ আর একা হয়ে পড়া এই বাবা নিজের কষ্ট ধরে রাখতে না পেরে আরো লিখেছেন কিভাবে তিনি তার মেয়েকে জবাব দেবেন, কিভাবে তাকে বোঝাবেন যে তাকে বাঁচাতে গিয়েই তার মা চলে গেছেন। অন্যদিকে অন্যান্য দিনের মতোই কাজে গিয়েছিলেন আন্দ্রেইনা ভ্যালেরিও। ভূমিকম্পের খবর পেয়ে কাজ ফেলে পাগলের মতো ছুটে আসেন লা গুয়াইরা এলাকায়, যেখানে তার শ্বশুর বাড়িতে ছিল 2 বছরের ছেলে সান্তিয়াগো। কিন্তু এসে দেখেন গোটা ভবনই ধুলোয় মিশে গেছে। সেই ধ্বংসস্তূপের নিচে কেবল সান্তিয়াগোই নয়, আটকে আছেন আন্দ্রেইনার স্বামী রামসেস, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি ও ননদ। এক নিমিষে একটি আস্ত পরিবার মাটির নিচে বিলীন হয়ে গেছে। ধ্বংসস্তূপের কাছ থেকে ভেসে আসা এক শিশুর কান্নার আওয়াজে আশায় বুক বাঁধছেন আন্দ্রেইনা। কান্নার আওয়াজ সান্তিয়াগোর বলেই বিশ্বাস তার। অশ্রু সজল চোখে আন্দ্রেইনা জানান তার বিশ্বাস তার ছেলে বেঁচে আছে। সান্তিয়াগো ঠিকই এই নরক থেকে ফিরে আসবে। সময়ের সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে একের পর এক হৃদয় বিদারক গল্প। বছরের পর বছর ধরে নানা অর্থনৈতিক ও সামাজিক সংকটে জর্জরিত ভেনেজুয়েলার পক্ষে এই বিশাল বিপর্যয় সামলানোর শক্তি যেন আর নেই। বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারীরা এলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তবুও ধ্বংসের মাঝে দাঁড়িয়ে আন্দ্রেইনা কিংবা হেক্টরের মতো হাজারো মানুষ ভাঙা পাথরের স্তূপের দিকে তাকিয়ে আছেন। যদি কোনো অলৌকিক কিছু ঘটে, যদি প্রিয় মানুষটা আবার ফিরে আসে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইতালির রাজধানী রোমে বাংলাদেশি একই পরিবারের 3 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনার লোমহর্ষক বর্ণনা দিয়েছেন নিহত কামাল উদ্দিনের বড় ছেলে 18 বছর বয়সী আমির। হামলা থেকে কোনো রকমে বেঁচে ফেরা আমির বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই পলাতক সন্দেহভাজন আরেক বাংলাদেশি শাহাদাত। রোমের অরেলিও এলাকার এই বাড়িটিতে নিস্তব্ধ নীরবতা। একদিন আগে এখানে ছিল বাংলাদেশি একটি পরিবারের সাজানো গোছানো সংসার। শনিবার রাতে এখানে কুপিয়ে হত্যা করা হয় গৃহকর্তা কামাল উদ্দিন, তার স্ত্রী আরজু এবং 5 বছরের শিশুকন্যা আরশিকে। এই নৃশংস হত্যাকাণ্ড থেকে কোনো রকমে প্রাণে বেঁচে গেছেন কামাল উদ্দিনের বড় ছেলে 18 বছরের আমির। রোমের জেমেলি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে ঘটনা শিউরে ওঠা বর্ণনা দেন আমির। ঘরে ঢুকেই বাবা মা ও ছোট বোনের নিথর দেহ পড়ে থাকতে দেখেন তিনি। এ সময় তার উপরেও চালানো হয় হামলা, তবে প্রাণ নিয়ে কোনো রকমে পালিয়ে বাঁচেন আমির। প্রাথমিক তদন্তে এ ঘটনায় পরকীয়ার সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। সন্দেহভাজন শাহাদাতের নাম পরিচয়ও নিশ্চিত হওয়া গেছে। তাকে গ্রেপ্তারে রোমের প্রতিটি প্রবেশপথ ও সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে বাড়ছে আতঙ্ক। আমরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন। আমরা কমিউনিটির পক্ষ থেকে ওই পরিবারের বাকি সদস্যগুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছি। আমরা এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনি আসামিকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। দ্রুতই হত্যাকারীদের
আদালতে গ্রেপ্তারের আশ্বাস দিয়েছে পুলিশ। ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি বাংলাদেশি প্রবাসীদের। জানাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফুটবল বিশ্বকাপ শুধু গোল আর ট্রফির লড়াই নয়, এটি বরাবরই স্বাগতিক দেশের সংস্কৃতি আর খাবারের সবচেয়ে বড় প্রদর্শনী। আর 2026 বিশ্বকাপে সেই তালিকায় নতুন সংযোজন হয়েছে এক অদ্ভুত নাম, রেঞ্জ ড্রেসিং। এমন এক সস যার প্রেমে পড়ে বোতল ভর্তি ব্যাগ নিয়ে দেশে ফিরতে চাইছেন ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের সময় আমেরিকার বিমানবন্দরগুলোয় এখন এক মজার দৃশ্য দেখা যাচ্ছে। নিরাপত্তা তল্লাশিতে অনেক যাত্রীর ব্যাগ থেকে বেরিয়ে আসছে একের পর এক র্যাঞ্চ ড্রেসিং এর বোতল। কিন্তু সমস্যা হলো বিমানে বহনযোগ্য তরলের নির্ধারিত সীমা মাত্র 100 মিলিলিটার, অথচ বাজারে বিক্রি হওয়া একটি সাধারণ র্যাঞ্চের বোতল প্রায় 5 গুণ বড়। বিষয়টি এতটাই আলোচনায় চলে এসেছে যে মার্কিন ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন বা TSA পর্যন্ত এ নিয়ে জারি করেছে বিশেষ নির্দেশনা। অনেকের কাছেই এটি শুধুই একটি স্যালাড ড্রেসিং, কিন্তু আমেরিকানদের কাছে র্যাঞ্চ প্রায় এক ধরনের সংস্কৃতি। স্যালাড থেকে শুরু করে চিকেন উইংস, পিৎজা, ফ্রেঞ্চ ফ্রাই, এমনকি নানা ধরনের স্ন্যাক্সের সঙ্গেও সমান জনপ্রিয় এই সস। কয়েক দশক ধরেই এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্যালাড ড্রেসিং। মজার ব্যাপার হলো এ জনপ্রিয়তার শুরু কোনো বিখ্যাত রেস্টুরেন্টে নয়। 1950-এর দশকে অ্যালাস্কায় কর্মরত এক প্লাম্বার সহকর্মীদের প্রতিদিনের একঘেয়ে খাবারে নতুন স্বাদ আনতে তৈরি করেছিলেন এই রেসিপি। পরে ক্যালিফোর্নিয়ায় অবসর জীবনে একটি র্যাঞ্চ রিসোর্ট চালু করে ডাকযোগে মশলার প্যাকেট বিক্রি শুরু করেন তিনি। সেখান থেকেই জন্ম নেয় হিডেন ভ্যালি র্যাঞ্চ। চলমান 2026 বিশ্বকাপে প্রায় 1 কোটি আন্তর্জাতিক পর্যটক যুক্তরাষ্ট্রে সফর করবেন বলে ধারণা করছে দেশটির সরকার। ফুটবলের টানে আসা এ দর্শকদের অনেকেই এখন আমেরিকানদের খাবারের নতুন নতুন স্বাদের সঙ্গে পরিচিত হচ্ছেন। কারো পছন্দ সিরিয়াল, কারো টেক্সাস বারবিকিউ, আবার অনেকের কাছে সবচেয়ে বড় আবিষ্কার হয়ে উঠেছে এই র্যাঞ্চ ড্রেসিং। ইউরোপের অনেক সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন, দেশে ফিরে গেলে সবচেয়ে বেশি মিস করবেন এ সসকেই। একসময় বিশ্বকাপের স্মৃতি হয়ে থাকতো জার্সি, স্কার্ফ কিংবা ফুটবল। এখন সেই তালিকায় জায়গা করে নিচ্ছে বিভিন্ন মুখরোচক খাবার। প্রতি 4 বছর পর পর ফুটবল বিশ্বকাপ মানুষকে ভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয়। 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে আসা পর্যটকদের জন্য সেই নতুন পরিচয়ের নাম র্যাঞ্চ ড্রেসিং। এর আগে দক্ষিণ কোরিয়ার 2002 বিশ্বকাপ পৃথিবীকে পরিচিত করিয়েছিল তাদের মুচমুচে ফ্রাইড চিকেনের সঙ্গে। দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপে দর্শকদের হাতে উঠেছিল শুকনো মাংসের তৈরি বিলটং। ব্রাজিলে আলোচনার কেন্দ্র ছিল বরফ শীতল কাইপিরিনহা। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ফুটবলের সব হিসাব নিকাশ উল্টে দিয়ে 2026 বিশ্বকাপে বড় বড় দলগুলোর সঙ্গে সমান তালে পাল্লা দিয়ে এখন নকআউট পর্বে ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা 10টি আগ্নেয় দ্বীপের এই দেশ। ভাঙা নৌকা আর অন্ধকার সুড়ঙ্গের মতো শত প্রতিকূলতা পেরিয়ে এই দলটি সোজা হয়ে দাঁড়িয়ে থাকার গল্প এখন বিশ্ব ফুটবলের আলোচনায়। ডেনমার্কের হান্স ক্রিস্টিয়ান আন্ডারসেনের বিখ্যাত রূপকথা দ্য লিটল স্টেডফাস্ট টিন সোলজারের সেই এক পায়ে দাঁড়িয়ে থাকা খেলনা সৈনিকটির কথা মনে আছে, যার কোনো আধুনিক অস্ত্র ছিল না, শরীরটাও ছিল অপূর্ণাঙ্গ, কিন্তু বুক ভরা ছিল অদম্য সাহস। ড্রেনের অন্ধকার সুড়ঙ্গ, কাগজের নৌকার ভাঙন আর বিশাল মাছের গ্রাস, শত প্রতিকূলতা তাকে মচকাতে পারেনি। সোজা হয়ে টিকেছিলেন শেষ পর্যন্ত। 2026 ফুটবল বিশ্বকাপে আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের গল্পটাও যেন বিশ্বের কাছে কেপ ভার্দে হয়তো শুধুই একটি ক্ষুদে ফুটবল দল, কিন্তু ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে দেশটি দারুণ আকর্ষণীয়। আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা 10টি আগ্নেয় দ্বীপের এক চমৎকার গল্প নিয়ে গড়ে উঠেছে কেপ ভার্দে। আজ যেখানে একটি স্বাধীন, শান্ত ও সংস্কৃতিতে ভরপুর দেশ দাঁড়িয়ে আছে, 1460 সালের আগে সেখানে কোনো মানুষের পায়ই পড়েনি। দ্বীপগুলো ছিল সম্পূর্ণ জনমানবহীন, যেন এক নীরব জলজরণ্য। গল্পের শুরুটা হয় পর্তুগিজ নাবিকদের হাত ধরে। পঞ্চদশ শতকে যখন ইউরোপীয়রা বিশ্বজয়ের নেশায় সমুদ্রে জাহাজ ভাসাচ্ছিল, তখন পর্তুগিজ অভিযাত্রী আলভিস কাদো মোস্তে এবং দিয়েগো গোমেস এই নির্জন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন। পর্তুগিজরা আফ্রিকার মূল ভূখণ্ডের সবচেয়ে পশ্চিম প্রান্ত ক্যাপ ভের্দের নাম অনুসারে এই দ্বীপগুলোর নাম রাখে ক্যাপো ভের্দে।
স্থানটি ভৌগোলিকভাবে এতটাই কৌশলগত অবস্থানে ছিল যে ইউরোপ, আফ্রিকা এবং আমেরিকার ঠিক মাঝখানে একটি আদর্শ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়। পর্তুগিজরা দ্রুতই এখানে বসতি স্থাপন শুরু করে এবং 1462 সালে সান্তিয়াগো দ্বীপে গড়ে তোলে ক্রান্তীয় অঞ্চলে প্রথম ইউরোপীয় ঔপনিবেশিক শহর রিয়েইবা গ্রান্দে বা আজ সিদাদ দে ভেলহা নামে পরিচিত। প্রায় 5,30,000 জনসংখ্যার এই দেশের একটি অদ্ভুত ও চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। দ্বীপের মূল ভূখণ্ডে যত মানুষ বাস করেন তার চেয়ে ঢের বেশি কেপ ভার্দিয়ান ছড়িয়ে আছেন পৃথিবীর নানা প্রান্তে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার প্রবাসীদের পাঠানো অর্থ এবং ভালোবাসা দেশটির অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। বিচ্ছিন্ন দ্বীপের সীমাবদ্ধতাকে জয় করে এই দেশের মানুষ নিজেদের শিক্ষার আলোয় আলোকিত করেছে। বর্তমানে কেপ ভার্দে আফ্রিকার অন্যতম শীর্ষ শিক্ষিত দেশ, যেখানে প্রাপ্তবয়স্কদের শিক্ষার হার প্রায় 89 থেকে 91%। শিক্ষার এই মার্জিত আর শৃঙ্খলায় যেন প্রতিফলিত হয়েছে তাদের ফুটবল মাঠে। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে গ্রুপ এইচ থেকে রানার্স আপ হওয়ার কোনো অলৌকিক ঘটনা ছিল না। এটা ছিল নিখুঁত পরিকল্পনা আর অবিশ্বাস্য আত্মত্যাগের ফসল। সৌদি আরবের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর যখন খেলোয়াড়রা একটিমাত্র মোবাইল স্ক্রিনকে ঘিরে উরুগুয়ের বিপক্ষে স্পেনের জয়ের শেষ মুহূর্তগুলো দেখছিলেন, তখন তাদের চোখে জল আর আশা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। সেই মুহূর্তেই নিশ্চিত হয় তাদের ইতিহাস করার পরের ধাপ নকআউটে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়া। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘদিন অনিশ্চয়তায় থাকা কুয়েত প্রবাসীরা স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। বিমান চলাচল ব্যাহত হওয়া, টিকিটের দাম বৃদ্ধি এবং নিরাপত্তার উদ্বেগে দৈনন্দিন জীবনেও পড়েছিল প্রভাব। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির প্রভাব সরাসরি পড়ে কুয়েতের ওপর। একাধিকবার আকাশসীমা সীমিত করা, সাময়িকভাবে বন্ধ থাকে আন্তর্জাতিক ফ্লাইটও। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন প্রবাসীরা। ফ্লাইট বাতিল ও সীমিত হওয়ার কারণে অনেকের ভ্রমণ পরিকল্পনা স্থগিত হয়ে যায়। একই সঙ্গে টিকিটের দামও বেড়ে যায় কয়েক গুণ। ফলে চরম আর্থিক চাপে পড়েন প্রবাসীরা। যুদ্ধের কারণে অনেক সময় বাঙালি মানুষ আমরা যাইতে পারি না, অনেক সময় টিকিটের দাম বেশি ছিল, যাওয়ার কারণে অনেক জাজিরা এয়ারলাইন চালু ছিল, কুয়েত এয়ারলাইন চালু ছিল, বাংলাদেশ বিমান চালু ছিল না। যুদ্ধের কারণে নিরাপত্তা নিয়ে চরম উৎকণ্ঠা শুরু হয় প্রবাসীদের মধ্যে। সেই সঙ্গে পরিবার পরিজনের দুশ্চিন্তা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা ভুগিয়েছে অনেককে। স্থবিরতা দেখা দেয় ব্যবসা বাণিজ্যেও। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে। সীমিত পরিসরে চালু হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট, বিমানবন্দরের কার্যক্রমও স্বাভাবিক হতে শুরু করেছে। এতে স্বস্তি ফিরেছে কুয়েতে বসবাস করা বাংলাদেশিদের মাঝে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।